আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলব। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ প্রবাসীরা তার পরিবারের দ্বারা, তার নিজের পরিবারের দ্বারা প্রতারিত হচ্ছে। দেখা গেছে যে ওই একটা লোক 15 বছর 20 বছর প্রবাসী থাকলো, প্রবাসে থাইকা কষ্ট করে টাকা ইনকাম করলো, কিন্তু দেখা গেছে যে ওই 15-20 বছর পর বাড়িতে আসে, দেখে যে তার কিছুই নেই, এবং উল্টো অপবাদ নিতে হয় যে তুই সংসার নষ্ট করছস, তোর জন্যই সংসার শেষ হয়েছে। এরকম অনেকের হয়, এটা প্রায় চোখে পড়ে যে অনেক অনেক প্রবাসী আছে এর জন্য আত্মহত্যা করে। অনেকে আছে আবার এর জন্য মানে অতিরিক্ত চিন্তা করে স্ট্রোক করে মারা যাচ্ছে। প্রবাসে প্রবাসে কিন্তু এখন দিন দিন দেখা গেছে যে মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে, মানে তুলনামূলক প্রবাসে। কারণ এইগুলা কিন্তু নিউজ হয় না, এগুলা কিন্তু টিভিতে নিউজ হয় না। কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেছে, আমার এলাকায় বলতে আমাদের বালুকারি। তার কিছুদিন আগে একজন মারা গেছে। এইভাবে দেখা গেছে যে আমার কাছে মনে হয় যে বালুকারি প্রায় বছরে মোটামুটি 5-7 জন মারা যাচ্ছে। তাহলে এরকম যদি একটা থানা লেভেলে হয়, তাহলে পুরো বাংলাদেশে নিঃসন্দেহে অনেক লোক মারা যাচ্ছে প্রবাসে। আসলে এর কারণটা কি? কেন এমন হচ্ছে? ভুল টাকা, সমস্যা টাকা, এটা হওয়ার কারণ কি? আমার কাছে যেটা মনে হয়, আসলে যারা প্রবাসে থাকে তারা হচ্ছে প্রবাসে একা একা থাকে। তখন তারা ওইখানে যখন একা থাকে, পরিবার থাকে বাংলাদেশে, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে যখন একটা লোক প্রবাসে থাকে, তখন সে ওইখানে খুব একাকিত্ব বোধ করে। যখন সে একাকিত্ব বোধ করে, তখন সে চায় যে তার পরিবারের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য, তার বন্ধুদের সাথে সম্পর্কটা ফোনে ভালো রাখার জন্য। তখন কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার যে বন্ধুর সাথে আপনার মাঝে মধ্যে কথা হতো, তা খুব বেশি ভালো একটা সম্পর্ক ছিল না, এত একটা আপনাদের মধ্যে এত একটা সম্পর্কটা এত একটা মানে গভীর ছিল না। সে ছেলেটাও যদি দেশের বাইরে যায়, প্রবাসে যায়, তখন আপনি যদি তার সাথে একটু কথা বলেন, আপনি বুঝতে পারবেন যে সে কতটা খুশি হয়েছে। এবং সে দেখবেন যে প্রায় সময় আপনাকে ফোন দিবে, কথা বলবে, সে চাইবে লং টাইম আপনার সাথে একটু কথা বলার জন্য। এখন সেই ক্ষেত্রে আপনি যখন আপনার একটা বন্ধু আপনাকে ফোন দিল, আপনি তার সাথে একটু কথা বললেন, তখন আপনি তার কাছে হুট করে একদিন বললেন যে দোস্ত, আমি তো আসলে একটু ঝামেলায় পড়ছি, আমার তুই 2000 টাকা দে। তখন সে কি করবে যে যেহেতু আমার বন্ধু 2000 টাকা চাইছে, তাহলে যদি টাকাটা না দিই তাহলে তো বন্ধুর মন খারাপ হবে, হয়তো আমার সাথে কথা বলবে না। তার কাছে কিন্তু টাকাটা, ধরেন যে এই মুহূর্তে তার কাছে টাকা নাই, সে বাড়িতে টাকা পাঠাইছে, এখন তার কাছে টাকা নাই, তারপরেও সে এটা চিন্তা করবে যে আমি যে প্রবাসে আছি, দেশের মানুষ তো মনে করে যে প্রবাসীরা অনেক টাকা ইনকাম করে, এখন আমি যদি বলি আমার কাছে 2000 টাকা নাই, এটা তো আমার বন্ধু বিশ্বাস করবে না, তখন তো ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। এই সম্পর্ক নষ্টর ভয়ে
আরেকজনের কাছ থেকে ধার করে 2,000 টাকা দিল। কিন্তু ওই যে দেশে যে বন্ধুটা, সে কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারলো না। সে ভাবলো যে আমার ওই প্রবাসী বন্ধুর কাছে একটা ব্যাংক আছে, হয়তো ওই ব্যাংকের মধ্যে অনেকগুলো টাকা আছে, ওইখান থেকে জাস্ট আইনা দিয়ে দিছে। তারা, আমরা দেশিরা কিন্তু এরকমটাই ভাবি। এরকম আপনার পরিবারের অনেক লোকজন আছে। ধরেন একটা ছেলে প্রবাসে থাকে, তার একটা ছোট ভাই দেশে আছে। বেশিরভাগ প্রবাসীরা কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির ছেলেরা, ছেলে মেয়ে যাই বলে। তখন দেখা গেছে যে ছেলেটা বিদেশে আছে, প্রবাসে আছে, তার ছোট ভাই বয়স ধরেন 18 বছর বা 20 বছর। তখন 18 বছর বয়সী, 20 বছর বয়সী ছেলেটা আবদার করে যে ভাইয়া আমার একটা মোটর সাইকেল লাগবে, আমি একটা মোটর সাইকেল কিনবো। কি মোটর সাইকেল? সুজুকি জিয়ার বা সুজুকি বা হচ্ছে টিভিএস 4B। তাদের ডিমান্ডটা কিন্তু এরকম থাকে যে আমি সুজুকি এসএফ গাড়ি কিনবো বা হচ্ছে আমি এই টিভিএস গাড়ি কিনবো। অর্থাৎ তাদের যে ডিমান্ড থাকে গাড়িগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার 2 লাখ টাকার উপরে। তখন সে 2 লাখ টাকার উপরে দিয়ে একটা গাড়ি কিনবে। কিন্তু এই 2 লাখ টাকা ইনকাম করতে ওই প্রবাসী ছেলেটা কতক্ষণ সময় লাগে, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, হ্যাঁ, এটা কিন্তু ওই দেশে তার ছোটো ভাই কিন্তু এটা জানে না। তার কথা হলো লাগবে, ওই যে তার আরেক বড় লোক বন্ধু, ওর আছে, এখন ওরও লাগবে। হ্যাঁ, আমার ভাই বিদেশ থাকে, তো লাগবে। তখন ওই প্রবাসের ছেলেটা চিন্তা করে যে আমার ভাইয়ের এখন যে বয়স 18 বছর, 20 বছর, এই বয়সে তো আমারও একটা মোটর সাইকেল কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমি তো কিনতে পারি নাই। কেন কিনতে পারি নাই? কারণ হচ্ছে আমার কাছে টাকা ছিল না, আমার বড় ভাই ছিল না যে আমাকে দিবে, বা আমার উপরে এরকম কোনো কেউ ছিল না পরিবারে যে আমাকে আমার এই ইচ্ছেটা পূরণ করবে। এখন আজকে তো আমি আসি, আমার ছোট ভাইয়েরও তো এরকমই লাগতেছে একটা মোটর সাইকেলের জন্য। ওর তো খারাপ লাগতেছে, একটা মোটর সাইকেল দিলে তো আমার ছোট ভাই অনেক খুশি হবে। এই যে যে বিষয়গুলা, এইগুলা চিন্তা করে তখন কি করে, 2 লাখ টাকা আমার কাছে আছে, 1 লাখ টাকা জমাইছিলাম একটা কাজের জন্য। তখন কি করে আরও 1 লাখ টাকা অনেকে আছে ধার করে দেয়, বা হচ্ছে ওই জমানো টাকা থেকে দেখা গেছে যে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা জমানো ছিল, সেটা যদি 2 লাখ টাকা জমানো থাকে পুরোপুরি দিয়ে দিচ্ছে, অথবা 1 লাখ টাকা জমানো আছে আরও 1 লাখ টাকা ধার করে এনে দিচ্ছে। এরকমভাবে কিন্তু প্রবাসীরা কিন্তু ধার করে, প্রবাসীরা কিন্তু ঋণ করে, করে তারপর দেশে টাকা পাঠাচ্ছে। 2 লাখ টাকা পাঠালো, তার ভাই মোটর সাইকেল কিনলো। এখন এই মোটর সাইকেল দেখা তার ছোট বোন সবে মাত্র কলেজে উঠেছে। এখন সে বলতেছে ভাইয়া, তো তাকে তুমি 2 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিছ, আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। কি মোবাইল কিনে দিতে হবে? ওপো মোবাইল, ভিভো অথবা স্যামসাং, দাম কত? 30,000 টাকা। যে তুমি তারে 2 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিতে পারছো, আমার 30,000 টাকা দিতে পারবা না? তখন বোনদের প্রতি বড় ভাইয়েরা এমনিতে একটু বেশি দুর্বল থাকে, ঠিক আছে। কিন্তু তখন দেখা গেছে যে বাবা মাও খুশি, আবার দেখা গেছে আত্মীয় স্বজনরাও দেখতেছে যে ছেলে তো বিদেশে যায় তার বাইরে মোটর সাইকেল কিনে দিছে, তার বোনের মোবাইল কিনে দিছে, দামি ফোন। আবার এই যে যে কাজটা করলো, এটার জন্য আবার কি হচ্ছে, ওই আত্মীয় স্বজনের মধ্যে যদি আরেকটা ছেলে বিদেশে থাকে, তারও কিন্তু কথা শুনতে হচ্ছে। তাকে কি বলতেছে যে অমুকে তো মোটর সাইকেল কিনে দিছে, তার বাইরে বোনের মোবাইল কিনে দিছে, তাহলে তুমি কি করো? ও তো এত কামাইতেছে। এই যাই হোক, এভাবেই চলতে থাকে।
একের পর এক আবদার মিটিয়ে পরিবারের, সেটা ছোট বোনের পর হচ্ছে ছোট বোনের জামাই আসে, ছোট বোনের জামাইয়ের পর হচ্ছে অনেকের আবার বড় ভাই আছে, বড় ভাইয়েরও দেয়, বড় ভাইয়ের একটা কিছু দিতে মন চায়, ছোট ভাইয়ের মোটরসাইকেল দিলাম, ছোট বোনের মোবাইল দিলাম, বড় ভাই তার ইনকাম কম, দেশে থাকে, তাকে একটা মোবাইল কিনে দিই। এই যে এইভাবে বাবা মার জন্য একটা কিছু করি। আবার বাবা মায়ের তখন একটা দাবি আসে যে এই ঘরটা একটু এইভাবে একটু মেরামত করি, একটা গরু কিনি, একটা গোয়ালি করি। এইভাবে আসলে পরিবারের একটার পর একটা দাবি আসতেই থাকে। আর ওই প্রবাসী ছেলেটা পরিবারের জন্য এগুলো করতেই থাকে। আর পরিবারের লোকজন ভাবে যে প্রবাসীটা মনে হয়, ওর কাছে মনে হয় টাকার অভাব নেই। এই জন্য আসলে বলে যে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। এটা সত্য, টাকার মেশিন। প্রবাসীরা টাকার মেশিন, এটা দেশের মানুষজন কিন্তু এরকমটাই ভাবে যে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। এরপর আসি বিয়ের ব্যাপার নিয়ে। এখন একটা ছেলে প্রবাসে থাকলো 10 বছর। 10 বছর থাকার পরে কি হয়েছে, পরিবারের বিভিন্ন দাবি মেটাচ্ছে, বিভিন্ন চাওয়া মেটাচ্ছে। 10 বছর চলে গেল, এখন ছেলের কাছে কিন্তু ক্যাশ নেই 1 টাকাও। এখন কি করবে, বিয়ে করবে। ছেলের বিয়ে করাইতে হবে, বাড়িঘর সব ঠিকঠাক করছে কিন্তু প্রবাসীর ইনকাম দিয়ে, বাড়িঘর ঠিকঠাক করছে, ছোটো ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরে, ছোটো বোন দামি ফোন ইউজ করে। এখন প্রবাসীরে বিয়ে করাতে হবে। 10 বছর পর দেশে আসলো, আসার পরে এখন যখন বিয়ে করাবে তখন আবার কি, ওই যে হয়তো 3-4 মাসের একটা টাকা জমানো থাকে প্রবাসীর কাছে, ওই বিয়ের প্রস্তুতি আগে থেকে চলে ওই জন্য। বা হচ্ছে আপনার কোনো কোনো প্রবাসী আছে আবার আরেক প্রবাসীর কাছ থেকে ধার নিয়ে চলে আসে টাকা। তাহলে এভাবেই কিন্তু চলতে থাকে। তাহলে যখন ধার নিয়ে আসে টাকা, ধার নিয়ে আসা বিয়ের সময় দেখা গেছে যে শ্বশুরবাড়ির লোকজনের তাদের মধ্যে এরকমটা থাকে যে ছেলে তো 10 বছর বিদেশ করে, 10 বছর জগৎ প্রবাসে থাকে, অনেক টাকা পয়সা বাড়িঘর করছে, ছেলের ছোটো ভাই দামি মোটরসাইকেল চালায়, ছেলের ছোটো বোন দামি মোবাইল, তো ছেলেরও তো অনেক কিছু আছে। তখন কি হয়, দেখা গেছে যে ওই শ্বশুর বাড়িটা শুরু হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড আসে, মেয়ের এইটা দিতে হবে, এইটা দিতে হবে। প্রবাসী ছেলে নিজের যখন আত্মীয় স্বজন বলে এইটা সেটা, তখন তো প্রবাসীরও নিজের মতো, হ্যাঁ আমি তো, সবাই আমার ভালো বলতেছে, সবাই আমার বিরাট কিছু মনে করতেছে, তাহলে এটা করা যাবে না, বোঝানো যাবে না যে আসলে আমার কাছে টাকা নাই। তখন কি করে, ও আবার আরেক প্রবাসী রকম দেয়, বন্ধু বা ভাই আমার 2 লাখ টাকা দে, আমি আইসাই ধরে দিয়ে দেবো, আমি আসতেছি 2 মাস বা 3 মাস পরে। আচ্ছা, এইভাবে কোনো রকমে ম্যানেজ করে বা দাঁড় করে বিয়ের কাজটা সম্পন্ন করে। বিয়ে কাজ সম্পন্ন করার পরে কিন্তু ওই যে 2 লাখ টাকা দাঁড় করলো বিয়ের আগে, এই দাঁড়ের টাকাটা যখন সে দিতে যাবে, তখন কিন্তু ধরেন একটা মানুষ আগে 50,000 টাকা ইনকাম করতে প্রবাসে, এখন সে যখন ওই 2 লাখ টাকা দাঁড় দিতে যাবে, মাসে যদি সে 20,000 টাকা করে দেয়, তাহলে কিন্তু 10 মাস সময় লাগতেছে। এই 10 মাসে তার কাছে টাকা কত আসতেছে, 30,000 করে থাকতেছে। 50 থেকে 30 থেকে তার খরচ আছে 10,000, তো থাকতেছে 20,000। যখন ওই ছেলেটা আগে ইনকাম করতো মাসে 50,000, বাড়িতে পাঠাইতে হচ্ছে 70,000 80,000 টাকা খরচ করতো। এখন ওই ছেলেটাই 50,000 টাকা ইনকাম করতেছে, 20,000 টাকা বাড়িতে দিতেছে খরচের জন্য সব কিছু।
তখন কি হয়, তখন দুষ্টা হয়ে যায় বউয়ের, যে এই যে বিয়ের পরে ছেলে চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? শ্বশুরবাড়ির লোকজন তাকে কুপরামর্শ দিচ্ছে, শ্বশুরবাড়ির লোকজন তাকে বলছে যে তুই আর টাকা না, যে আপনি আর পরিবারের পিছনে আর টাকা খরচ করেন না। এটা পরিবারের মধ্যে এরকম একটা ধারণা হিসেবে তখন ওই ছোট ভাই, তখন ওই ছোট বোন, তখন মা, এমনকি তখন মা বাবা সবাই কিন্তু এরকমটা মনে করে যে আসলে তো শ্বশুরবাড়ির কথা শুনতেছে, নাহলে আগে তো এটা চাইলেই দিত, এখন তো দিতে পারতেছে না, আগে তো না চাইলেও এত টাকা পাঠাইতো, এখন তো পাঠাইতে পারতেছে না। কিন্তু আসলে একটা জিনিস কি দেখেন, ছেলেটা কিন্তু ওই যে তার যে দাঁড় করা যে টাকা ছিল, ওই দাঁড়টা কেন করতে হয়েছে? তার পরিবারকে দিছে বলেই। কিন্তু পরিবারকে যদি না দিত তাহলে কিন্তু তার দাঁড় করতে হতো না। এই দাঁড় করলো যে পরিবারের জন্য, সেই পরিবারই কিন্তু তাকে, যে পরিবারের জন্য সে দাঁড় করলো সেই পরিবারই তারা এখন দুষতেছে যে এখন আর দিতেছে না, আগের মতো দিতে পারতেছে না। এই দিকটা ছেলেটার কি হচ্ছে, পরিবার তার ভুল বুঝতেছে, আবার ওই দিকটা তার স্ত্রীর কিছু দাবি আছে, আমার এইটা দাও সেটা দাও। পরিবারে তুমি যে তোমার ভাইয়ের মোটরসাইকেল কিনে দিলা, তুমি যে তোমার বোনের মোবাইল কিনে দিলা, তুমি যে তোমার বড় ভাইয়ের মোবাইল কিনে দিলা, তুমি যে তোমার ভাগিনারে এটা দিলা, ভাগ্নিরে এটা দিলা, তাহলে আমার কি, আমার এটা দাও সেটা দাও। তখন তো তার আগের ইনকামের টাকাও থাকতেছে না, কারণ সে 50,000 টাকা ইনকাম করে 20,000 টাকা তো সে ঋণই দিয়ে দেয়, তাহলে সে কীভাবে দেবে? তখন এই বিষয়টা কিন্তু তার পরিবারও বুঝতেছে না, তার ওয়াইফও বুঝতেছে না। তখন এই প্রবাসীর জীবনটা আসলে মানে একটা এরকম একটা মনে হয় যে আসলে যে পৃথিবীতে তার নিজেকে একটা আবর্জনা মনে হয়, যে আসলে পৃথিবীতে আসার আমার কোনো প্রয়োজন ছিল না। তখন এই যে টেনশন, বিষণ্ণতা, এই কষ্ট, এরকম অনেক কিছু আছে। মোট কথা হচ্ছে যে জীবনের সবচাইতে খারাপ সময়টা তখন যায়। আপনি দেখেন একটা ছেলে 10 বছর বিদেশে থাইকা নিজের পরিবার, বন্ধু বান্ধব সব কিছু ছাইড়া সে কী করলো, কষ্ট করে টাকা ইনকাম করলো, করার ফলে কী হলো, তার দেশে আসা সে বিয়ে করলো। আচ্ছা, বিয়ে করার পরে কী হলো, তার পরিবারও তারে মানে ভুল বুঝতেছে, তার ওয়াইফও তারা ভুল বুঝতেছে। কোথায় যাবে ছেলেটা? তখন কি করে, অনেকে আছে সুসাইড করে, অনেকে আছে পাগল হয়ে যায়, এরকম আছে অনেক পাগল হয়ে গেছে, অনেকে আছে স্ট্রোক করে মারা যায়, অনেকে আছে আবার সব কিছু মাইনা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে, বেশি দিন বাঁচে না। অনেকে আছে প্রবাস থেকে আসার পরে দেখবেন যে 2-4 বছর পরে মারা গেছে, এরকমটা হয়। আসলে এর মূল কারণ হচ্ছে পরিবার। পরিবার যদি তাকে বুঝতো তাহলে এরকমটা হতো না। পরিবার যদি তাকে জিজ্ঞেস করতো কত টাকা স্যালারি পাও, এটা দিলা কেমনে, কত টাকা খরচ হয়, আর সে যদি একটু অহংকার না করে, একটু মানে নিজের একটু বড় না বুঝাইয়া, একটু আবেগী না হইয়া, সে যদি ক্লিয়ারভাবে বলতো সব কিছু, যে আমার এত টাকা ইনকাম, আমার এত টাকা খরচ, এগুলো বলে না তো। আসলে এটা আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসীর সতর্ক হওয়া দরকার। একটা কথা বলি, এই পৃথিবীতে আপনার আপনজন একমাত্র আপনি নিজে। এই পৃথিবীতে আপনার আপনজন একমাত্র আপনি নিজে, এটা বুঝতে পারেন। জীবনের এমন একটা সময় বুঝতে পারেন যখন আর কিছু করার থাকে না। আমি বলছি না যে মা বাবা ভাই বোন এদেরকে ছেড়ে দিন, এরা আপন না, এরা সবাই আপন, কিন্তু আপনি আপনার সামর্থ্যের মধ্যে সব কিছু করেন। সামর্থ্যের বাহিরে যায় যদি কিছু করেন, সাধ্যের বাহিরে যায় যদি কিছু করেন, আপনার সাধ্যের বাহিরে, সেটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না, আপনার জন্য খারাপই হবে। এই জন্য সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নিজের জন্য কিছু করেন।
আর হচ্ছে সবচাইতে বড় কথা হলো আপনার সাধ্যের বেশি কিছু করবেন না, আপনার সামর্থ্যের বেশি কিছু করতে পারবেন না। ধার করে ঋণ করে আবেগ দেখায়া কিছু করতে যাবেন না। এটার বিনিময়ে আপনি পাবেন না, এটার বিনিময়ে আপনি কষ্ট পাবেন। আপনাকে ভুল বুঝবে, আপনাকে বুঝবে না। আপনাকে ঠিক বুঝবে না, আপনাকে ভুল বুঝবে। আপনার কষ্ট হবে, আপনি থাকতে পারবেন না, আপনি ঠিকতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না। যাই হোক, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নেন, নিজেকে একটু সময় দেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের জন্য একটা কিছু করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আবারও বলছি, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে সব সময় নজরে রাখবেন। শরীর খারাপ লাগতেছে, ডাক্তার দেখান, ওষুধ খান, নিজের সুস্থতার দিকে খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি অনেক অনেক সম্মান রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।